আমন্ত্রণ স্বপ্নধরা নিউজ আর এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। এই নতুন বছরে আমাদের প্রত্যাশা কি, নতুন বছর কেমন কাটবে, একটু গান শুনতে চাই, একটু বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাটা জানতে চাই, নতুন বছরে আমাদের কেমন যাবে সেই প্রত্যাশার কথাটা শুনতে চাই। আমাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা আজকে যে বিষয়টি দিয়েছি, সুন্দর আগামীর অপেক্ষায়, দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, যাদের সঙ্গে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আছেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভিন। আমাদের অনুষ্ঠানে স্বাগত আপনাকে। সবাই চেনেন তাকে এবং নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আমি তাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলাম যে আমি তার গানের অনেক ভক্ত। যে সময় আমরা ক্যাসেটে গান শুনতাম, সেই সময় তো আপনার গান সব বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে বাজত। আমরা আপনার কথা শুনবো, গানও শুনবো। তবে তার আগে আরেকজন আমাদের অতিথি আছেন, শ্রী রূপন ধর। তিনি জ্যোতিষ ও বাস্তু গবেষক। তাকে ডাকার কারণটা হচ্ছে এই যে বলছিলাম যে নতুন বছরটা কেমন যাবে, বাংলাদেশের কেমন যাবে, সারা বিশ্বের কেমন যাবে, আমার কেমন যাবে, আপনাদের কেমন যাবে, সেটি একটু জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। কাজে আমরা চলুন, আমরা মনে হয় অনুষ্ঠানে চলে যেতে পারি। আপনাকে দিয়ে শুরু করতে চাই একটু। 2024 সালটা কেমন গেল বলেন তো? ভালো মন্দ মিলিয়েই ছিল। বিগিনিংয়ের দিকে ভালোই ছিল, তবে জুলাইয়ে যে আমাদের দেশে যে ডিজাস্টার হয়ে গেল, মর্মান্তিক ঘটনা, সেটার জন্য বলবো যে খুব একটা ভালো কাটে নাই। আমাদের দেশ নতুন করে স্বাধীন করে, মানে যেসব আমাদের বাচ্চারা প্রাণ দিয়েছে, মানে সেটা চিন্তা করলে আর মানে কোনো কিছু ভালো লাগে না আর কি। যাই হোক, ওরা প্রাণের বিনিময়ে দেশ নতুন করে সুন্দর দেশ গড়েছে আবার। আর যেহেতু দেশ স্বাধীন হয়েছে নতুন করে, আমি দেশের ভালো চাই, দেশের সব কিছু সুন্দর হোক। যারাই পরিচালনা করুক না কেন, ক্ষমতায় যারাই থাকুক না কেন, দেশের যেন অনেক উন্নতি হয়, সুন্দর হয় দেশটা, যেন মানে বাংলাদেশ যে আমরা একটা সময় মানে যুদ্ধ তো এভাবে দেখি নাই। তো মানে ফ্যামিলি সবাই এখানে, বন্ধু বান্ধব, ফ্যামিলি সবাই বলে যে, আমি ছিলাম না, আমি দেশের বাইরে ছিলাম, যেখানে থাকলে আমার ছেলে বলে, আম্মু তুমি বুঝতা যুদ্ধ কাকে বলে। হ্যাঁ, যে এটার জন্যই মানে কষ্ট হয়। তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের পরিবারের সকলের প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং আল্লাহ তাআলা যেন তাদের এই কষ্ট দুঃখ সহ্য করার ক্ষমতা দেন। মানে আপনি বলছেন যে একটা যুদ্ধের মাধ্যমে একটা স্বপ্নের বাংলাদেশ অপেক্ষায় আমরা আছি। হ্যাঁ, ইনশাআল্লাহ স্বপ্নের বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ, এই অপেক্ষায় আমরা আছি। অর্থাৎ নতুন একটা স্বপ্ন আমরা নিয়ে 2025 আমরা শুরু করছি। শ্রী রূপন্ধর, আপনার কাছে এখানে জানতে চাইব, জ্যোতিষশাস্ত্র কি বলছে আসলে 2025 সাল ওভারঅল যদি বলি ছোট্ট করে, বাংলাদেশ কেমন যাবে বাংলাদেশের জন্য? দেখুন, আমার প্রত্যাশা 2025 সন বাংলাদেশ যেন ভালোভাবে অতিক্রম করতে পারে এবং বাংলাদেশের যেন ভালো হয়। এটা আমার ব্যক্তিগত একটা প্রত্যাশা বাংলাদেশি নাগরিক হিসেবে। কিন্তু আমি যখন এই প্রশ্নের অ্যান্সারটা জ্যোতিষীয় গণনার মাধ্যমে দিব, তখন আমার এই প্রত্যাশার জায়গাটা কতটুকু স্থান রাখতে পারবে, সেই দিকটা কিন্তু একটু বিবেচ্য বিষয়। যেমন 2025 সনে যে 4টি গ্রহ একটু সময় নিয়ে রাশি পরিবর্তন করে থাকে, ঠিক ওই 4টি গ্রহ কিন্তু রাশি পরিবর্তন করতে যাচ্ছে। তো এটা এক ধরনের অশনি সংকেত আমাদের জন্য এবং গোটা বিশ্বের জন্যও বটে। আচ্ছা, পাশাপাশি বৃহস্পতি গ্রহটি আগামী 8 বছরের জন্য কিন্তু অতিচারী হয়ে যাচ্ছে। বৃহস্পতি গ্রহটি সাধারণত 1 বছর অন্তর অন্তর একটি রাশি পরিবর্তন করে থাকে, সেই গ্রহটি অতিচারী হয়ে যাচ্ছে। যেমন 2020 সনেও কিন্তু বৃহস্পতি অতিচারী হয়ে গিয়েছিল। তখন আমরা দেখেছি করোনা মহামারী থেকে নিয়ে গোটা বিশ্বে এক ধরনের চাঞ্চল্যকর পরিবেশ কিন্তু বিরাজ করেছে, একটা অস্থিরতা ছিল মানুষের মধ্যে। আবার এই 2025 সনে 4টি গ্রহণ রয়েছে, 2টো সূর্যগ্রহণ এবং 2টো চন্দ্রগ্রহণ। সেই সাথে 2025 সনকে সংখ্যা জ্যোতিষী অনুসারে সংখ্যা 9, অর্থাৎ
2 + 0 + 2 + 5 = 9, এই যে 9 বা সংখ্যা 9 এটাকে কিন্তু মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করে থাকে। তো এই 2025 সনটিকে কিন্তু সংখ্যা জ্যোতিষী অনুসারে মঙ্গল গ্রহ রিপ্রেজেন্ট করবে। দেখুন মঙ্গল কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে থাকে? মঙ্গল আমাদের শরীরের যে রক্ত এটাকে রিপ্রেজেন্ট করে থাকে, উগ্রতা এটাকে রিপ্রেজেন্ট করে থাকে, ভূমি, মাটি, সেনা, পুলিশ, র্যাব, রক্তপাত, এগুলোকে কিন্তু মঙ্গল রিপ্রেজেন্ট করে থাকে। আচ্ছা। তো সেই দৃষ্টিকোণ থেকে 2025 সনটা খুব একটা ভালো কাটবে একজন জ্যোতিষী হিসেবে সেটা আমি বলতে পারছি না, আমার গণনায় তেমনটি আসছে না, তবে ব্যক্তি পর্যায়ে অনেকের ভালো হবে। আচ্ছা, ব্যক্তি পর্যায়ে অনেক, বাংলাদেশের জন্য খুব ভালো। এমন একটা আশঙ্কার কথা বললেন, আমি তো ভয় পেয়ে একটু আমিও ভয় পেয়ে গেছি। আমি ভয় পেয়ে আপা একটা গান শুনবো, একটু খালি গেলে গান শোনান, এই ভয়টা কাটাই। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, ছুটে যেতাম প্রজাপতির পিছু পিছু। মনে পড়ে স্মৃতিগুলো কিছু কিছু, ছুটে যেতাম প্রজাপতির পিছু পিছু। ভাবছি তো এই দিনগুলো সেই আসবে কখনো কি ফিরে, তুই যে আমার বন্ধুরে। চন্দ্র থাকে ওই আকাশের কোন্দুরে, মাটির বুকে তুই যে আমার বন্ধুরে। থাকলে ডানা ঠিক দুজনা, চাঁদের কাছে যেতাম উড়ে, তুই যে আমার বন্ধুরে। আমার মনে হয় একটু অনুষ্ঠানের বাইরের একটা, মানে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তার বাইরে একটা প্রশ্ন আমার হবে, কিন্তু আমার করতেই ইচ্ছা করছে যে আপনি এত বছর ধরে এই যে সুরলা কণ্ঠ ধরে রেখেছেন, মানে এটার রহস্যটা কি? এটা তো একদম উপর আল্লাহর একটা অসীম রহমত আমাদের উপরে, শিল্পী যারা আছি আমরা। আর বাকিটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বাকিটা মানে মানে আমাকে একটু চর্চা করতে হয় প্রচুর। একটু, হ্যাঁ একটু তো গান বাজনা যেহেতু করি, চর্চা তো করা উচিত সব শিল্পীরই। সেটা আমি করে থাকি। আর আমি খুব বেশি গলার উপরে সবসময় টর্চার করি না, আচ্ছা, প্রেশার দেই না, বা মানে রাত জেগে আড্ডা দেওয়া, এটা রাত জেগে মানে প্রোগ্রাম করা, এগুলো আমি খুব কম করি। আচ্ছা, শৃঙ্খলা তো জীবনে একটা বড় বিষয়। অবশ্যই শিল্পীদের এটা হওয়া উচিত। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটু শ্রী রূপন্ধর আপনার কাছে আসতে চাই। বাংলাদেশে এখন যদি মানে আমি জানি উত্তরটা দিতেই হবে এমন কিছু না, কিন্তু বাংলাদেশে যদি যে কারোর কাছে প্রশ্নটা করি আপনার কাছে, আমার মনে হয় যদি বলি যে ফোনে প্রশ্ন করেন, তাহলে সবাই মনে একটা প্রশ্ন অনেক বেশি আসবে, সেটা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন কবে হবে, বলতে পারবেন? দেখুন, এই বিষয়ে ইতোমধ্যেই আমাদের যিনি মাননীয় প্রধান উপদেষ্টা রয়েছেন উনি একটি বক্তব্যে কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে 2026 সনের প্রথমার্ধেই ইলেকশন হয়ে যাবে। তো যেহেতু উনি ইঙ্গিত দিয়েই দিয়েছেন, তো সেই ক্ষেত্রে আমি আর এই বিষয়টা নিয়ে গণনা করিনি। আচ্ছা, করেননি? গণনা করিনি, তো যেহেতু উনি এটা বলে দিয়েছেন তাই এটা আমি গণনা করিনি বা গণনা করার প্রয়োজন মনে করিনি। সবাই মনে করছে যে বছরখানেক পরে হয়তো নির্বাচন হবে। আচ্ছা, হওয়া উচিত। আমি একটু আপনি নির্বাচনের তারিখ, সুনির্দিষ্ট তারিখ না বলেন, কিন্তু রাজনীতি কেমন যাবে 2025 সালে? দেখুন, রাজনৈতিক অঙ্গনে কিন্তু এক ধরনের অস্থিরতা থাকবে। যেমনটি আমি বলছিলাম যে চারটি স্লো মোশন গ্রহ রাশি পরিবর্তন করতে যাচ্ছে। যেমন 29শে মার্চ দিবাগত রাত্রে, অর্থাৎ 30শে মার্চের শুরুতেই কিন্তু শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে আসবে। তো শনি যখন মীন রাশিতে আসবে তখন কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। দেখা যাচ্ছে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন উপদেষ্টা মণ্ডলী, তারা হয়তো এক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে চাইবেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক যে সংগঠন বা দলগুলো রয়েছে তাদের কেউ কেউ হয়তো তাদের সাথে সহমত পোষণ করবে না। আর আরেকটা আমার ব্যক্তিগত ক্যালকুলেশনে আমি দেখেছি, আমাদের দেশে যখনই কোনো সূর্যগ্রহণ হয়, সূর্যগ্রহণের 1 থেকে 1.5 মাস পূর্বে
আমাদের দেশে সবসময় একটা রাজনৈতিক অস্থিরতা বিরাজ করে, এক ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটে যায়। তো এই বিষয়টা নিয়েও আমি কিন্তু একটু শঙ্কিত, যেহেতু মার্চের শেষের দিকে একটা সূর্যগ্রহণ রয়েছে, আবার সেপ্টেম্বরে যে আরেকটা সূর্যগ্রহণ রয়েছে। তো এই সময়গুলোতে কিন্তু আমাদের দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে এবং সেই সাথে প্রতিবেশী যে দেশগুলো রয়েছে তাদের সাথেও কিন্তু আমাদের এক ধরনের অস্থিতিশীল পরিবেশ থাকবে। যেমনটি আমি 2023-2022 সনে বলেছিলাম যে আমাদের দক্ষিণে প্রোটেকশন বৃদ্ধি করা প্রয়োজন, এবং মিয়ানমার থেকে যখন আমাদের দেশে মর্টার শেল আসলো তখনও আমি বলেছি যে এই দক্ষিণে কিন্তু আমাদের প্রোটেকশন বৃদ্ধি করা প্রয়োজন। আপনারা রেকর্ড খুঁজলে পেয়ে যাবেন, এই রেকর্ডগুলো আছে, আমার নিজস্ব ফেসবুকেও আছে। তো এই দক্ষিণটা নিয়ে কিন্তু আমাদেরকে বেশি চিন্তায় রাখবে, এবং এই দক্ষিণ সাইডে আমাদেরকে আরও বেশি প্রোটেকশন বৃদ্ধি করতে হবে। এবং সরকার এবং বর্তমান যিনি সেনা প্রধান রয়েছেন, আমি ওনাদেরকে বিনীত অনুরোধ করব, একজন বাংলাদেশি হিসেবে, একজন বাংলাদেশি জ্যোতিষ হিসেবে, ওনারা যেন ওই দিকে একটু বেশি সচেতনতা অবলম্বন করেন। শুধু শুধু ভয় ধরে দিচ্ছেন, মানে একটা ভালো খবরও নিশ্চয়ই আছে। আমি ভালো খবর কোথায় আছে একটু পরে আপনাকে জানতে চাই। একটা আপার কাছ থেকে, আমারও ভয় পাচ্ছি, এটা আপার কাছে শুনে আসি যে আমরা এতদিন পরে দেশে আসলাম, তারপর যদি ভয় নিয়ে থাকি আসলে আমরা নেগেটিভ কি হয় আপা, আমরা আসলে নেগেটিভ প্রেডিকশনগুলো একটু বেশি দিয়ে থাকি কেন? ভীত সন্ত্রস্ত করার জন্য নয়, আমরা যেন আগে থেকেই একটা সতর্কতা অবলম্বন করতে পারি। আপনি বলছিলেন পরিকল্পনা নিয়ে সেই সমস্যাগুলিকে মোকাবেলা করতে। আপনি বলছিলেন যে অনেক দিন পরে বাংলাদেশে এসেছেন, অনেক দিন পর বাংলাদেশে এসে বাংলাদেশকে কেমন লাগছে, নতুন বাংলাদেশ সবকিছু মিলে? অবশ্যই বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার দেশ। আমি যে পরিবর্তিত আমি এটা ঠিক মানে বোঝাতে পারবো না সবাইকে, আমার ভিতরে ফিলিংসটা। যখন বাইরে থেকে আসি, প্লেনের চাকাটা যখন এয়ারপোর্টে লাগে, এই যে কি যেন একটা প্রশান্তি, কি কোথায় থেকে আসে আল্লাহ জানে, এত ভালো লাগে। এত যানজট, এত প্রবলেম দেশের, মানে কি অবস্থা, মানে এখন কোথাও একদিনে 2টা কাজ করা যায় না, এরকম রাস্তাঘাটের অবস্থা। তারপরও কেন জানি ভালো লাগে। যারা বিদেশে যায়, বিদেশে থাকে, তাদের আমরা হয়তো ফেসবুকে ছবি দেখি বা কথা বলি, সুন্দর সুন্দর ছবি দেখি, বাইরের জীবনযাপন কত সুন্দর, সেগুলো দেখে আমরাও কিন্তু মনে করি যে অনেক ভালো আছে, অনেক আরামে আছে, হয়তো বাংলাদেশের কথা মনে পড়ে না বা বাংলাদেশের মন কাঁদে না। আসলে কি প্রবাসী যারা আছে তারা বাংলাদেশের অ্যাকচুয়ালি মানে ওখানে, আমি তো ওখানে পার্মানেন্টলি থাকি না, আমি যাওয়া আসা করেছি। সো আমি দেখেছি যারা ধরেন 20-25 বছর, 30 বছর, 40 বছর যারা থাকে, তারা এসে বাংলাদেশে আর মানে অ্যাডজাস্ট করতে পারে না, তাদের পেটে অসুখ হয়ে যায়, এই হয় সেই হয়, আমাদের ওয়েদার ওদের স্যুট করে না, বা ওরা হয়তো 15-20 দিন 2 সপ্তাহের জন্য আসে চলে যায়। কিন্তু আমরা যারা আছি, আমাদের বিদেশ ভালো লাগার কথা না। আমাদের বেইজ এখানে, আমাদের সব কিছু এখানে, আমাদের পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবই তো এখানে, গান বাজনা, আমাদের ক্যারিয়ার সব কিছু এখানে। ওখানে কি আমরা হয়তো উইকেন্ডে কোনো শো থাকলে শো করো, নাহলে বাসায় বসে থাকো, বন্ধু বান্ধব আড্ডা, এছাড়া তো আমাদের ভালো লাগে। যতক্ষণ মানুষের শপিং টপিং দরকার, শপিং শেষ, মানে দেশে যাব কখন, এরকম। কিন্তু আমরা থাকতে পারবো না। আচ্ছা, যেহেতু আপনি সঙ্গীতের মানুষ, আমি জিজ্ঞেস করি, অনেকদিন আমরা বাংলাদেশে ওপেন এয়ার কনসার্ট খুব একটা দেখতাম না, বন্ধ হয়ে গেছে, কিন্তু এবার কিন্তু আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ওপেন এয়ার কনসার্ট আছে। মানিক মিয়া অ্যাভিনিউতে এত বড়, অনেক বড় প্রোগ্রাম হয়েছে। সঙ্গীতের মানুষ হিসেবে আপনার কাছে এই ব্যাপারগুলো কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। এগুলো তো টোটালি বন্ধ ছিল একদম। আর আমরা কিছু শিল্পী, আমরা প্রায় 15-16 বছর আমরা কোথাও গান করতে পারি না। কোথাও বলতে কি, মানে গভর্নমেন্টের কোনো, সরকারি কোনো জায়গায় আমরা গান করতে পারি নাই, পলিটিক্যাল কারণে। হ্যাঁ, পলিটিক্যাল কারণে আমরা গান করতে পারি নাই। বিটিভিতে আমি সেদিন প্রোগ্রাম করলাম, প্রায় 16-17 বছর পর বিটিভিতে গেলাম। এই 16-17 বছর তো আমার ফিরে আসবে না আমার জীবনে আর কখনো, করতে পারি নাই। এখানে কোনো সরকারি অনুষ্ঠান, তারপরে গভর্নমেন্ট রিলেটেড যেসব অনুষ্ঠান কখনোই করতে পারি না। হ্যাঁ, করেছি প্রাইভেট অনুষ্ঠানগুলো, কর্পোরেট অনুষ্ঠান, তারপরে আপনার বিভিন্ন চ্যানেলে, সেগুলো করেছি। একদম মুখ বন্ধ করেছিলাম এটা বলবো না, অন্যান্য সবার মতো যে আমি এত বছর মুখ খুলতে পারি না, এটা বলবো না। সরকারি অনুষ্ঠান করি নাই আর কি। আচ্ছা, কিন্তু এটা আমরা সবসময় কিন্তু প্রত্যাশা করি যে, হ্যাঁ, আমি মনে করি একটা শিল্পীদের প্রতি এই ধরনের আচরণ
হওয়া উচিত না কোনো গভর্নমেন্টেরই। শিল্পী তো শিল্পী, তার শিল্পী সবার আগে সে শিল্পী। সে কি কোন দল পছন্দ করে না করে, স্বাধীন দেশের নাগরিক আমরা, পছন্দ অপছন্দ থাকতেই পারে আমাদের সবার। আপনি একটা পছন্দ করবেন, আপনি সবাইকে আমার গান পছন্দ করে না, সবাইকে আমাকে পছন্দ করে না, কিছু সংখ্যক করে, কিছু সংখ্যক করে না। কি বলেন জ্যোতিষ ভাই, ঠিক কি না? আপনার সাথে সহমত পোষণ করছি এই বিষয়ে। আচ্ছা, শিল্পীদের অ্যাকচুয়ালি কোনো রাজনৈতিক দল নেই এবং তাদেরকে সেই স্বাধীনতাটা দেয়া উচিত। আচ্ছা, 2025 সালে শিল্পীদের জন্য কেমন যাবে শিল্প সাহিত্য সব? 2025 সন শিল্প সাহিত্যের জন্য ভালো যাবে, 70% ভালো যাবে, এটা আমি বলতে পারি। আচ্ছা, মানে এত রাজনৈতিক ঝামেলার মধ্যেও শিল্প এত রাজনৈতিক ঝামেলার মধ্যেও ভালো যাবে। তবে আমাদের যে চলচ্চিত্র অঙ্গন রয়েছে সেই চলচ্চিত্র অঙ্গনের কিন্তু খুব একটা পরিবর্তন হবে না। আচ্ছা, আর হওয়ারও কথা না, এত কম সময়ের মধ্যে না, একটু সময় লাগবে। তাও আপনার জ্যোতিষশাস্ত্র বলে যে প্রত্যাশা, আমরা মানে আশা করতে পারি যে কোনো এক সময় বাংলাদেশের চলচ্চিত্র আরো অনেক ভালো করবে? বাংলাদেশের চলচ্চিত্র কোনো এক সময় অনেক ভালো করবে, আসলে এত মানে বেশি সময় নিয়ে আমি আসলে ক্যালকুলেশন করিনি। তবে 2025 থেকে নিয়ে 2030 পর্যন্ত আমি বলতে পারি, বা 33 পর্যন্ত আমি বলতে পারি, যতটুকু আমি গণনা করেছি। এই 33 পর্যন্ত বিচ্ছিন্নভাবে কিছু ভালো ছবি হবে। আচ্ছা, কিন্তু সামষ্টিকভাবে বাংলাদেশ চলচ্চিত্রের কিন্তু তেমন একটা উন্নতি হবে না, বা পজিটিভ তেমন কোনো পরিবর্তন আমরা অবলোকন করতে পারবো না। আর করতে পারবেন না। আবার আপনার মানে প্লেব্যাক সিঙ্গার কি, সিঙ্গিং কি মানে খবর? প্লেব্যাকে তো অনেকদিন একটু অফ ছিলাম, বিকজ দেশের বাইরেও ছিলাম। আর ছবি তো আগের মতো এখন আর এত ছবি হয় না, দুই একটা তিনটা করে ছবি হচ্ছে, নতুনরা গাচ্ছে। আর আমরা যেহেতু একটু গ্যাপ হয়ে গেছে আমাদের, এখন ইনশাল্লাহ যেহেতু দেশে ফিরে এসছি, একবারই এসছি, তো এখন আবার শুরু করব। স্টেজ শুরু হয়ে গেছে, আসার পর অনেকগুলি শো করলাম। আচ্ছা, আবার একটা খালি গলা একটা গান বলতে চাই। তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে, সবার জীবনে প্রেম আসে। তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে, সবার জীবনে প্রেম আসে। নতুন বছর সবার জীবনে প্রেম আসুক, কি বলেন? সবার জীবন আনন্দে ভরে উঠুক। শ্রী রূপন ধর, আপনার কাছে একটু জানতে চাইবো, অর্থনীতি নিয়ে জানতে চাই। যে রাজনীতির জন্য একটু টালমাটাল গেল, অর্থনীতি কেমন যাবে? যেহেতু বৃহস্পতি গ্রহটি অতিচারী হয়ে যাচ্ছে এবং এই বৃহস্পতি গ্রহের সাথে কিন্তু অর্থনীতির একটা রিলেশন রয়েছে, এই অর্থনীতিটাকে স্পেশালি বৃহস্পতি গ্রহ কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে। আর বৃহস্পতি যেহেতু অতিচারী হয়ে যাচ্ছে, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশের অর্থনীতির অবস্থা কিন্তু ততটা ভালো থাকবে না। যদিও আমাদের সরকার যারা রয়েছেন তারা চেষ্টা করবেন এই বিষয়টাকে নিয়ন্ত্রণে রাখার জন্যে, তথাপি ডলারের বিপরীতে আমাদের টাকার বা আমাদের মুদ্রার মান কিন্তু আরেকটু কমে যাবে। আচ্ছা, জিনিসপত্রের যে দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে যাবে, অপ্রত্যাশিতভাবে বেড়ে যাবে। শত চেষ্টার পরেও কিন্তু সেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে না। আচ্ছা, আমরা কোন ক্ষেত্রে ভালো, এই 2025 সালে ভালো যাবে সেটা বলেন তো? আসলে সামষ্টিক অর্থে 2025 সনে ভালো তেমন কিছু নেই, কিন্তু ইন্ডিভিজুয়াল অনেকের জন্যই কিন্তু এই 2025 সনটা ভালো ফল নিয়ে আসবে। যেমন আপার জন্য কিন্তু 2025 সনটা অত্যন্ত শুভ ফলপ্রসূ হবে। আচ্ছা, এবং উনার যে নাম, খ্যাতি, যশ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। আমার আপনারটা একটু পরে বলি। আচ্ছা, মনে ভালো যাবে না মনে হচ্ছে। না, আপাকে নিয়ে তো এতক্ষণ আমি একটু গবেষণা করেছি ইনওয়ার্ডলি, এর জন্য আপারটা আগে বলে নিলাম, আপনারটা একটু পরে বলছি। জ্যোতিষী ভাইকে বলবো হাতটা দেখে? হ্যাঁ প্লিজ, আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের পরে আমরা দুজনেই হাত দেখাবো। এখনো দেখতে পারি। আমি একটা গান গেয়ে হ্যাঁ প্লিজ প্লিজ একটা গান গেয়ে দেখান। জ্যোতিষী ভাই, জ্যোতিষী গো জ্যোতিষী, হাত দেখা কও দেখি, মনে মনে যারে খুঁজি তারে পাবো কি? অবশ্যই পাবে না। হাত কিন্তু সেটাই ইঙ্গিত করছে, আপনার
আমি যেমনটি বলছিলাম, আপনার নেম অ্যান্ড ফেম কিন্তু বেড়ে যাবে এবং আপনার ব্যস্ততা অনেক বেড়ে যাবে। আপনি হয়তো অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন না আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও। আচ্ছা আচ্ছা। তার পাশাপাশি একটা বিষয়ে আপনাকে একটু নজর দিতে হবে আপনার শরীর স্বাস্থ্যের প্রতি। আপনার হয়তো ওবেসিটি সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, ঠান্ডাজনিত কোনো সমস্যা হতে পারে। এই জায়গাগুলিতে একটু সতর্ক থাকবেন এবং চোট পাওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে। কাজেই আপনি যখন চলাফেরা করবেন, গাড়িতে উঠবেন বা স্টেজে যখন আপনি প্রোগ্রাম করবেন, তখন একটু সাবধানতা অবলম্বন করবেন। আচ্ছা ঠিক আছে আপা, এই যে এত সুন্দর সুন্দর কথা, আপনার নাম বাড়বে, ফেম বাড়বে, আপনি অনেক ভালো করবেন, আরো ব্যস্ততা বাড়বে, এই খুশিতে একটা গান শোনান একটা। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তুমি আমার চাঁদ, আমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। তোমার বুকে চির সুখে বাঁধবো আমার সুখে ঘর, চিরদিনে সাথী মোরা হব না কখনো পর। আমি তোমার চাঁদ, তুমি চাঁদের আলো, যুগে যুগে তোমায় আমি বাসবো ভালো। বাহ, এই যে অনেক দিন প্লেব্যাক সিঙ্গিং করেন না বা প্লেব্যাক গান সিনেমায় গান গান না, মিস করেন না? অনেক মিস করি, অনেক মিস করি। আগে না আমাদের সময় মানে আমরা যখন গান করেছি মানে ওটা অ্যাকচুয়ালি সব কিছু তো একটা টিম ওয়ার্ক। যেমন আমরা যখন মিউজিক ডিরেক্টর কল দিতেন, যাই তোমার অমুক দিন গান আছে, তো কালকে এসে বাসায় এসে গান তুলে নিয়ে যাবা। তো যে দেখতাম যে বিশেষ করে আলম ভাইয়ের কথা বলে, আলম খানের বাসায় যেতাম, তো আলম ভাই সুরকার, গীতিকার, প্রডিউসার, ডিরেক্টর, শিল্পীরা সবাই থাকতো। ওনারা এক লাইন দুই লাইন করে গান লিখতে শুরু করতো, না এই কথা চেঞ্জ করো। এই যে মজাটা, গানটা আগে শিখে আসতাম। মনে আছে ছোট ছোট টেপ রেকর্ডার ছিল, হ্যাঁ, ব্যাগে করে নিয়ে যেতাম, গানটা টেপ করে নিয়ে আসতাম, বাসায় রিহার্সাল করতাম। মানে একদিনে আমার গলায় গানটা বসে যেত, তাই না? মানে সিনেমার গানটা তো খালি মানে গান না, ওখানে ড্রামার ব্যাপার আছে, সুরের ব্যাপার আছে, তাল লয়ের ব্যাপার আছে, ড্রামাটা অনেক বেশি সিনেমার গানে। সো এই জিনিসগুলি খুব মিস করি। আবার স্টুডিওতে যখন দিতাম, সবাই মিউজিক করছে, সবার সাথে সবার দেখা হতো। আর এখন তো কারোর সাথে কারোর দেখা হয় না। ট্র্যাক হয়ে গেল, আপা এসেন গানটা ভয়েস দিয়েছেন, যে হয়তো মিউজিক ডিরেক্টর আছে, আমি গেলাম এক লাইন দুই লাইন করে গান গেয়ে দিলাম, গান শেষ। ওই মজাটা আর নাই আগের মতো। আচ্ছা, আপনার গান শুনলেই শাবনূরের কথা মনে পড়ে। তো এই যে মানে কারো ভয়েসের সঙ্গে একজন নায়িকার একটা পরিচিত হয়ে যাওয়া, মিলে যে মানুষ একটা নায়িকার চেহারার সঙ্গে একজনের ভয়েসকে মিলিয়ে ফেলে, এটা কি একজন গায়িকার জন্য সফলতা কিনা? হ্যাঁ অবশ্যই, কেন না। তবে আমি মনে করি শাবনূরের সাথে মানে বেশি গান লিপসিং হয়েছে কনক চাপার গান, কনক চাপার গান অনেক হয়েছে। আমার অনেক মৌসুমী গান, হ্যাঁ, আমার যে কটা মোটামুটি হিট গান সেগুলো সবগুলো কিন্তু মৌসুমী। আচ্ছা, এখনো যখন আপনারা স্টেজে যান, মানুষ কখনো কি মৌসুমীর সাথে দেখা হয়? এবং হ্যাঁ হ্যাঁ, মৌসুমী তো এখন আমেরিকায় আছে, ওর সাথে আমার অনেক দেখা হয়। মানে মৌসুমী খুবই মিষ্টি একটা মেয়ে, ভালো মনের মানুষ, খুব ফ্রেন্ডলি। ওর সাথে আমার অনেক মানে খুবই ভালো সম্পর্ক, প্রায় অনুষ্ঠানে দেখা হয় আমাদের, কথা হয়। কিন্তু সেটাই, আপনি সবাই যদি আবার বিদেশে চলে যান তাহলে আমাদের কি হবে? এত ভালো বলে না না, চলে যাই না, মানে যাওয়া আসা করি আর কি, শো থাকে, কাজ থাকে। হ্যাঁ, আমরা প্রত্যাশা করব নতুন বাংলাদেশে নিশ্চয়ই আপনারা আবার আপনাদের সেই আবার সবাই ফিরবে এবং সবার কাজগুলো আমরা দেখতে পাবো। আচ্ছা রূপন্ধর, আপনি তো ভালো কিছু শোনাচ্ছেন না, তারপরও আপনি একবার এখানে এসে বলেছেন, আমার মনে আছে আপনি বলেছিলেন যে আগামী বছরই হতে পারে, মহামারী হতে পারে, পরের বছরই করোনা সারা বিশ্বে অ্যাটাক করলো। আমার খুব ভালো করে মনে, একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, এই নতুন বছরে একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন। এবার এমন কোনো কি আশঙ্কা, ভয় আছে? 2021, 22, 23 এই 3 বছরই আমি অন্যান্য টিভি চ্যানেলে, আমার নিজস্ব ইউটিউব, ফেসবুকে এবং আপনাদের চ্যানেলেও কিন্তু আমি বলেছিলাম 2025-26 সনে নতুন করে আবার
মহামারী আসতে পারে, করোনার নতুন কোনো ভেরিয়েন্ট বা পুরনো কোনো ডিজিজ নতুন করে মহামারীর আকার ধারণ করতে পারে। তো সেই দিক থেকে আমি 2025 নিয়ে যে গণনাটা করেছি সেটা হচ্ছে যে আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ, এই দেশগুলিতে কিন্তু একটু বেশি মানুষ আক্রান্ত হবে ভাইরাসে। এখন একই ভাইরাসে যে প্রত্যেক দেশে আক্রান্ত হতে হবে বিষয়টি তেমন নয়। আমাদের দেশে দেখবেন ডেঙ্গু, চিকনগুনিয়া এই ধরনের রোগীর সংখ্যাও কিন্তু 2025-এ অনেক বেড়ে যাবে। সেই সাথে ভ্যাকসিনেশন নিয়েও কিন্তু গোটা ওয়ার্ল্ডে নতুন করে এক ধরনের নিয়মকানুন আবার সামনে আসতে পারে। আচ্ছা, তো এই বিষয়গুলিতে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের প্রত্যেকেরই সজাগ সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে। ডেঙ্গু কথা বলেন, সজাগ থাকতে হবে। এবং করোনার নতুন ভেরিয়েন্টও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আসতে পারে। বা এর আগে আমি একবার বলেছিলাম জম্বি ভাইরাসের কথা, সেটা কিন্তু আমরা দেখেছি 48 বছর আগের এক ধরনের বরফের কণা থেকে সুপ্ত অবস্থায় ছিল, তার একটা বহিঃপ্রকাশ রাশিয়াতে দেখেছি। তো এই বিষয়গুলিতে কিন্তু আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে ব্যক্তিগত পর্যায়ে, সেই সাথে রাষ্ট্র বা সরকারকেও সজাগ সচেতন থাকতে হবে। তার পাশাপাশি ভিটামিন ডি সংক্রান্ত মানে ভিটামিন ডি এর অভাবে যে রোগগুলো হয়ে থাকে সেই ধরনের রোগীও কিন্তু আমাদের দেশে বৃদ্ধি পেতে পারে 2025 সনে। আচ্ছা, হ্যাঁ, অনেক কিছু হতে পারে 2025 সালে। খুবই মনে হচ্ছে 2025 সনটা কিন্তু একটা মানে ক্রুশাল টাইম গোটা ওয়ার্ল্ডের জন্য। যেমন ওই যে অর্থনীতির বিষয়ে আমি যেমনটি বলছিলাম যে আমাদের দেশের অর্থনীতির ততটা ভালো থাকবে না, ঠিক বিশ্বের অনেক দেশের অর্থনীতিরই কিন্তু অধপতন হবে এই 2025 সনে। এবং ইউরোপেও আপনি দেখবেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, খোদ আমেরিকাতেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কিন্তু বৃদ্ধি পাবে। কিছুর দাম বেড়ে গেছে, সবকিছু। মানে বাংলাদেশে তো মানে কি বলবো আর, এত সবকিছুর দাম বেড়েছে। আমেরিকাতেও, সারা বিশ্বে গোটা বিশ্বই একটা টালমাটাল অবস্থায়। আচ্ছা, ভালো খবর যখন পাচ্ছি না, একটা গান শুনি, গান শুনে বিরতি যাব। জ্যোতিষী ভাই গান জানে তো প্লিজ আপনি একটা গান করেন। উনি আমার ওই গান নাকি সারাক্ষণ গাইতেন। প্লিজ গান, 2 লাইন গান। গান আপা, আমার তো কণ্ঠ ভালো, কিছু হবে না, কণ্ঠ লাগবে না। আপনি চাইলে আমি আবৃত্তি করে 2 লাইন শোনাতে পারি। মানে অন্য একটা রবীন্দ্রনাথ ঠাকুরের। শিওর শিওর। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাগা, আর আজ পরেছে কালো রঙের রেশমের একটা কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারপাশে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন কিনা। এই পর্যন্তই থাক। চমৎকার কিন্তু আবৃত্তি করেছে জ্যোতিষী ভাই, তো দেখলাম যে বেশি রোমান্টিক। প্রিজা পারবেন একটা গান কি শুনবো? ওকে, আপনি যখন এত করে বলছেন গান। আচ্ছা, আমি গত বছর নচিকেতার সাথে একটা গান করেছিলাম। গানটা ইউটিউবে আছে, ওখান থেকে 2 লাইন শোনাই। আমাকে শুধু বুঝি না আমি, কেন যে এমন হয় আমার সাথে, আমি নিজে করি এভাবে অভিনয়। আমাকে শুধু বুঝি না আমি, কেন যে এমন হয় আমার সাথে, আমি নিজে করি এভাবে অভিনয়। চমৎকার, মনে হচ্ছে যে গান নিয়ে আমরা একটা আলাদা অনুষ্ঠান করি, তাই না? ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে আপা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, শ্রী বন্ধর, আপনাকে জানতে। আচ্ছা জ্যোতিষী ভাই, আপনি তো আমার সম্পর্কে অনেক কিছু বললেন, রেজওয়ান ভাই সম্পর্কে কিছু বলেন। রেজওয়ান ভাইয়ের জন্য 2025 সনটা কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে। তারপরেও উনি সমস্ত চ্যালেঞ্জ ওভারকাম করে উনাকে
আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন ওনার কেরিয়ারের দিক দিয়ে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুবই খুবই চমৎকার কথা। আমিও খুশি হয়েছি, পারলে আমি একটা ভাঙা গলায় একটা গান শুনিয়ে দিতে পারতাম। একটা শুনিয়ে দিন, আমরা একটু শুনি আর সম্ভব এক না। লাইন। আর সম্ভব না, আপনি একটু আমি তো আজকে জ্যোতিষী ভাইয়ের ফোন নাম্বার নিয়ে যাব, ডেইলি ফোন করে জিজ্ঞেস করবো ভাই একটু বলেন। না, অবশ্যই, আমারও তার কাছে একটা অবশ্যই। কাজ আছে। আচ্ছা, আমি একটু প্রাকৃতিক দুর্যোগ কি আসবে এবছর? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ থাকবে। দেখুন 2023-এ আমার যে প্রেডিকশন ছিল যে 2024-এ এসে অতিরিক্ত গরম পড়বে, অতীতের রেকর্ড ভেঙে ফেলবে, তো এই 2025-এও কিন্তু একই ঘটনা ঘটতে যাচ্ছে, একই ঘটনার পুনরাবৃত্তি হবে। এই 2025-এও স্পেশালি মে মাসে এত গরম পড়বে যে অতীতের রেকর্ড কিন্তু ভেঙে ফেলবে। সেই সাথে অতিরিক্ত বৃষ্টিজনিত কারণে চট্টগ্রাম বা ঢাকার আশেপাশের অনেক অঞ্চলেই জলাবদ্ধতার সৃষ্টি হবে। উত্তরবঙ্গে কুড়িগ্রাম, স্পেশালি জামালপুর, সিলেট, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, এই জায়গাগুলিতে কিন্তু বড় ধরনের বন্যা হওয়ার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা আছে। আমরা তো অনেক ভবিষ্যতের কথা শুনছি, ভবিষ্যতে রিজা পারবেন, আপনার একটা ভবিষ্যতের কথা শুনতে চাই। গান নিয়ে কি প্ল্যান সামনের দিকে? এবার আমার প্ল্যান আছে যে বেশ কিছুদিন তো গ্যাপ হয়ে গেছে, তো অনেকগুলি পেন্ডিং কাজ আমার পড়ে আছে। যেমন আমি নচিদার কথা বললাম, নচিদার লেখা, ওনার সুর করা আমার বেশ 3-4টা গান পড়ে আছে, এখনও ফুল কমপ্লিট হয় নাই। সেগুলি আমি কমপ্লিট করব এবার আগামী মাসের মধ্যে। আমি ফেব্রুয়ারিতে 2-1টা গান ছাড়বো। আর শফিক তুরিন আমার 2-1টা গান করছে, টুকটাক করে কিছু গান, নতুন গান কিছু করার চেষ্টা করবো আর কি, এই প্ল্যান আছে। এখন তো ধরুন সিডি বা সে গানগুলো এখন তো আর নাগের মতো একটা সিডি বের করতে হবে, ঈদ আসতেছে, সিডি একটা বের করবো, ক্যাসেট বের করবো, এই মানে ইয়েটা আর নাই। নতুন বছরে তো অনেক গান আসতো, অনেক। হ্যাঁ, নতুন বছরে আসতো, এখন যেমন একটা করে গান করে ইউটিউবে ছাড়তে হয়। হ্যাঁ, এইটাই আর কি। এখন ইউটিউবে আপনার গান শুনতে হবে, তাই তো? ইউটিউবে শোনা যাবে গান। আচ্ছা, তারপরে তো আমরা ইউটিউবে গান শুনছি, একটু আপনাকে জানতে, এরপরে এশিয়ানের গান শুনবো আপনাকে একটা, তারপর প্রস্তুতি নেন না। আচ্ছা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ কি এই বছর বন্ধ? রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকবে 2025-এও। ট্রাম্প কিছু করতে পারবে না? না, উনি 25 সনে এই যুদ্ধটাকে থামিয়ে দিতে পারবে না। সেই সাথে মধ্যপ্রাচ্যেও কিন্তু যুদ্ধ থাকবে এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা আরো বড় আকার ধারণ করতে পারে। ও মাই গড, মানে যুদ্ধও হবে এই বছর বিশ্বে। একটা গান শুনে পা দেখুন, আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি 2020 সন থেকেই কিন্তু বলে আসছি যে 2030-31 সন পর্যন্ত গোটা বিশ্বের অবস্থা ভালো থাকবে না। যুদ্ধ, মহামারী, প্রাকৃতিক দুর্যোগে প্রচুর লোকক্ষয় হবে, যা আমরা কল্পনাও করতে পারছি না। এবং যারা দর্শক দেখছেন, আমি প্রত্যেককে অনুরোধ করব, আপনারা অবশ্যই সৃষ্টিকর্তাকে সবসময় স্মরণে রাখবেন, ধর্মীয় অনুশাসনগুলি মানার চেষ্টা করবেন, কারণ সামনে এত কঠিন সময় আসছে যা হয়তো আমি আমার ভবিষ্যৎবাণীর ভাষা দিয়েও বুঝাতে পারছি না। কাজেই সবাই সৃষ্টিকর্তায় শরণাপন্ন থাকবেন। তোমাকে গড়েছি আমি, গড়েছি প্রেমের বাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা, আশা আমার ভালোবাসা। তোমাকে নিয়ে গড়েছি আমি, তোমাকে নিয়ে গড়েছি আমি, গড়েছি প্রেমের বাসা, তুমি আমার ভালোবাসা, তুমি আমার ভালোবাসা। চমৎকার। এবং আপা যেমনটা বলছিলেন যে আশা আমাদের ভালোবাসা, আপনি যতই কঠিন কঠিন শব্দ শোনান, মানে আমাদের ভয় দেখান না কেন, আমরা কিন্তু আশায় থাকবো, নিশ্চয়ই অবশ্যই। মাঝে মাঝে কিন্তু আমরা প্রত্যাশাই করবো যে আপনাদের কোনো না কোনো একটা ভবিষ্যৎবাণী ভুল। আমার নেগেটিভ প্রেডিকশনগুলো যদি ভুল হয়, আমি কিন্তু অনেক বেশি খুশি হব। এইটা এবং এই প্রত্যাশা নিয়ে আমরা থাকবো, এই আশা নিয়ে থাকবো আমরা। খেলাধুলায় বাংলাদেশ অন্ধকারে পড়ে আলো তো আসবে। খেলাধুলায় বাংলাদেশ এভারেজ একটা পর্যায়ে থাকবে।
একদম ভালো করবে বা খুব খারাপ করবে এমন কোনো বিষয় নয়। আপনি যে প্রেডিকশনগুলো করছেন বা আমাদের জানাচ্ছেন, এগুলো তো নিশ্চয়ই মানুষকে সাবধান করার জন্য, ভয় দেখানোর জন্য নিশ্চয় না? অবশ্যই সাবধান করার জন্য। এবং আরেকটা কথা বলি, আপনি প্রশ্ন করছেন আমি প্রেডিকশনগুলো দিয়ে দিচ্ছি, বিষয়টা কিন্তু এমন নয় যে আমি হুট করে বলে দিচ্ছি। কোনো প্রেডিকশন আমি কিন্তু হোমওয়ার্ক করতে আমার একটা রেজাল্টে আসতে 3 মাস সময় লেগে গিয়েছে, কোনোটা 2 মাস, কোনোটা 15 দিন, কোনোটা 1 মাস। তো আমি যখন কোনো টক শোতে আসি, আমি বাসায় একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আসি যে এই ধরনের প্রশ্নগুলো হয়তো আমাকে করবেন ওনারা, তো সেই একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আমি আসি। আচ্ছা, আমরা একদম শেষ সময়ে চলে এসেছি। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও অনেক ধন্যবাদ। এত আপনাকেও ধন্যবাদ। সুন্দর একটা অনুষ্ঠানে আমাদের দুজনকে আপনারা ইনভাইট করেছেন। আর এই মুহূর্তে যারা আছেন, এটিএন নিউজের সামনে যারা আছেন, সকলকে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার সুন্দর হোক, সব কিছু ভালো হোক, সুন্দর সুন্দর সব কিছু হোক। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এটিএন পরিবারকে ধন্যবাদ, আপাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা যারা দেখছেন সকলকেই ধন্যবাদ। সকলের জন্যেই 2025 সন সুখের হোক, শান্তির হোক, সেই প্রত্যাশাই করছি। তো ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ। তবে বিদায় দিচ্ছি না, আপনার গান শুনতে শুনতে বিদায় নিব আমি একটু। জি, একটা গান শুনতে বিদায় নেব আমি, একটু দর্শকদের কাছে বিদায় নিব প্লিজ। দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে এই পর্বে এখানে বিদায় নিচ্ছি এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। 2025 সাল সবারই ভালো থাকুক, সবাই ভালো কাটুক এবং যতই যে চ্যালেঞ্জিং হোক না কেন, আমরা প্রত্যাশা করব আমরা সেই চ্যালেঞ্জ জয় করে 2025-এ বাংলাদেশকে আমরা অনেক অন্য উচ্চতায় নিয়ে যাব। আমরা শেষ করব রিজিয়া পারভিনের একটি গান শুনতে শুনতে। সবাই মিলে গাই, হ্যাঁ প্লিজ। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি।